তো বন্ধুরা এই ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওতে অবশ্যই কিন্তু নর্থ ইস্ট এফসি গোয়া ম্যাচ সম্পর্কে কথা বলবো, প্লাস তার পাশাপাশি থাপা কদিনের জন্য ইনজিওর রয়েছে সেই ব্যাপারে কথা বলবো। আপুইয়ার কিছু ছোট ইনজুরি দেখা গিয়েছে, তো তিনি জামশেদপুর ম্যাচ খেলতে পারবেন কিনা সেই ব্যাপারেও কিন্তু কথা বলবো। এবং যে ডার্বিতে লেটেস্ট যে ব্যাপারটা নিয়ে সব জায়গায় কথা হচ্ছে, সে আপুইয়ার হ্যান্ডবলটা কি জাস্টিফাইড ছিল সেই ব্যাপারে কথা বলবো। অ্যান্ড কিন্তু মোহনবাগানের রিজার্ভ টিম ছেড়েছে দুজন খেলোয়াড়, সেই ব্যাপারেও কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে অবশ্যই নর্থ ইস্ট এফসি গোয়া ম্যাচ সম্পর্কে কথা বলি, যেখানে অবশ্যই কিন্তু মোহাম্মদ ইয়াসির প্রথম গোলটি করেছিলেন এফসি গোয়ার হয়ে। তো 1-0 গোলে এগিয়ে দিয়েছিলেন। তো প্রথমার্ধের খেলা কিন্তু 0-0 ড্র ছিল। তো তার পরে কিন্তু সেকেন্ড হাফের মাঝখানের দিকে প্রায় ওই 65 থেকে 70 মিনিটের মাথায় কিন্তু এফসি গোয়ার হয়ে একমাত্র গোলটি করেছিলেন মোহাম্মদ ইয়াসির। এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে কিন্তু যে সমতাসূচক গোলটি করেছেন জিতিন এমএস। তো বলতে গেলে কিন্তু 1-1 গোলে ম্যাচটি ড্র হয়েছে এবং দুই দলকে 1-1 পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। তো এর পরবর্তীতে অবশ্যই যদি কথা বলি থাপার ব্যাপারে, তো অনিরুদ্ধ থাপার যে ইনজুরিটা হয়েছিল আমি জানিয়েছিলাম ভিডিওতে। অ্যান্ড সেই ইনজুরিটার জন্য থাপাকে আপাতত 10 থেকে 15 দিন কিন্তু মাঠের বাইরে থাকতে হতে পারে এবং তার পাশাপাশি থাকতে হবে। এবং তার পাশাপাশি আপুইয়ার যে ট্রেনিং, মানে সোমবার দিন কিন্তু আপুইয়া ট্রেনিং করেনি, কিন্তু মঙ্গলবার থেকে আপুইয়া কিন্তু জোর কদমে ট্রেনিং করা শুরু করে দিয়েছে। তো আপুইয়ার হালকা একটা ইনজুরি ছিল, সেই কারণে সোমবার ট্রেনিং করেনি। তো এর পরবর্তী যে আপডেট সেটা অবশ্যই বেরিয়ে আসছে যে মোহনবাগানের রিজার্ভ টিম ছাড়লো কিন্তু দুইজন খেলোয়াড়, যেখানে লুন গৌলাল কিপগেন কিন্তু অবশ্যই মোহনবাগানের রিজার্ভ টিম ছেড়ে ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিয়েছেন। এবং তার পাশাপাশি মোহনবাগানের যে রিজার্ভ টিমের ব্রিজেশ গিরি, তো মোহনবাগানের রিজার্ভ টিম ছেড়ে তিনিও কিন্তু আর কি স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন, যেই ক্লাবটা কিন্তু ডায়মন্ড হারবার এফসির সঙ্গে এই মরশুমে আই লিগ 2 খেলতে দেখা যাবে। তো এই কিছু ট্রান্সফার আপডেট। এবং তো বন্ধুরা চলো এবারে একটু কথা বলে নেওয়া যাক, যেটা ডার্বিতে যে সবথেকে চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আপুইয়ার ওটা হ্যান্ডবল ছিল নাকি ছিল না। তো আপুইয়ার লিটারালি বলতে গেলে ওটা হ্যান্ডবল ছিল। তো রেফারির যিনি হেড রয়েছেন তিনি বলেছেন যে আপুইয়ার হাত নাকি ন্যাচারাল পজিশনে ছিল, অ্যান্ড আপুইয়া কিন্তু ইন্টেনশনালি বলটা হাত দেয়নি, মানে বলটা এসে আপুইয়ার হাতে লেগেছে, এরকম আর কি কিছু একটা বোঝাতে চেয়েছে। বাট লিটারালি এই জায়গা থেকে মনে হয় না যে এটা পেনাল্টি। মানে লিটারালি তুমি যদি মোহনবাগান ফ্যান্সদের কাছেও জিজ্ঞেস করো তারাও বলবে এটা পেনাল্টি। মানে রেফারি কীভাবে যে এই ডিসিশনগুলো দিল, তো বলতে গেলে এই ম্যাচে রেফারি পেনাল্টি দেননি। প্লাস তার আগের যে ডার্বিটা হয়েছিল, মানে সল্টলেক স্টেডিয়ামে হয়েছিল ইস্টবেঙ্গলের হোম ম্যাচ, সেখানে কিন্তু জেসন কামিন্সকে ক্লিয়ার ফাউল করা হয়েছিল বক্সের ভিতর, সেটা কিন্তু পেনাল্টি দেয়নি। প্লাস তার পাশাপাশি এই ম্যাচে যদি বলি, এই ম্যাচে প্রচুর ভুল ডিসিশান দিয়েছে, দুটো টিমের দিক দিয়েই দিয়েছে, কিন্তু যে পেনাল্টি থেকে বঞ্চিত করেছে ইস্টবেঙ্গলকে, তাই জন্য কিন্তু এটা একটু আর কি চাঞ্চল্য ছড়াচ্ছে। বাকি বলতে গেলে যে হ্যান্ডবল সেটা কিন্তু জাস্টিফাইড হ্যান্ডবল ছিল, অ্যান্ড এটা ক্লিয়ার পেনাল্টি হতো। তো রেফারি যিনি হেড রয়েছেন তিনি কিন্তু অনেক আর কি বলছেন। আবার দেখতে হবে যে মানে পৃথিবীর মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে যদি আমরা খারাপ রেফারিদের লিস্ট করি, তিনি কিন্তু আবার ওপরের সারিতে থাকবেন। তো তিনি আবার নাকি এআইএফএফ তাদেরকে নাকি আবার হেড করে রেখেছে রেফারিদের। লিটারালি এআইএফএফ আবার এই সিজনের শুরুতে বলেছিল যে তারা নাকি বাইরে থেকে রেফারি হায়ার করছে, সাথে তাদের মানে ভারতীয় রেফারিদেরকে ট্রেনিং দেওয়া যায়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে পুরোপুরি হাস্যকর, কী ট্রেনিং দেওয়ালো যে ক্লিয়ার হ্যান্ডবল তুমি পেনাল্টি দিচ্ছ না, বা গায়ে লেগে বল সামনাসামনি দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা কর্নার হচ্ছে না, মানে বাইরে থেকে রেফারি এনে এই ট্রেনিং দেওয়া হচ্ছে। লিটারালি কিছু বলার নেই। হাস্যকর একটা ফেডারেশনে আস্তে আস্তে রূপান্তরিত হচ্ছে আমাদের এআইএফএফ। এবং কল্যাণ চৌবে ওনার মিশন সব কিন্তু উড়ে যাচ্ছে। লিটারালি তিনি নাকি আই লিগ খেলাচ্ছিলেন আন্ডার 20 টিমকে নাকি আবার আই লিগ 2 খেলাচ্ছিলেন, আবার আইএসএলে ভার আনছিলেন। সব আস্তে আস্তে কোথায় যাচ্ছে তার ঠিক নেই। তো লিটারালি
কিছু আর বলার নেই এই ব্যাপারে। অ্যান্ড রেফারি ভুলভাল ডিসিশন দিতেই থাকছে। তো এআইএফএফের কাছে অ্যাটলিস্ট একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা ভিএআর যদি না আনতে পারো অবশ্যই মানে বাকি যে টুর্নামেন্টটুকু বেঁচে রয়েছে এই মরশুমে, সেই মরশুমের জন্য কিন্তু তোমরা বাইরে থেকে রেফারি হায়ার করো, মানে ফরেন রেফারিদেরকে হায়ার করো, যাতে টুর্নামেন্টটা সুষ্ঠুভাবে মানে সুষ্ঠুভাবে অর্গানাইজ করা যায়। অবশ্যই এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।